আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো গ্যাসের গতিতত্ত্বের সমবন্টন নীতি, ঠিক আছে, বা প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। দেখেন, এটা আমাদের প্রথম চ্যাপ্টারের একটা টপিক। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবার আসার মতন একটা টপিক, ঠিক আছে, পরীক্ষাতে। এই টপিকটা আপনারা ভালো করে বুঝবেন। আমি এর আগে স্বাতন্ত্র্য মাত্রা টপিকের সমস্ত বেসিক দিছি, এখানে কিন্তু এই স্বাতন্ত্র্য মাত্রা টপিকটাও ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা টপিক আমি পড়াইছি, অণুর গতিশক্তি, সেটাও কিন্তু এর ভিতরে কি হবে, অ্যাড হবে। তাহলে আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আপনারা ওই ভিডিওগুলো দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, না হলে আপনাদের একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে। আর এই স্বাতন্ত্র্য মাত্রা টপিক আর অণুর গতিশক্তি পড়াইতে গিয়ে আমি কিন্তু এখানে অক্ষগুলো ইউজ করছিলাম, এখানেও কিন্তু সেই অক্ষটা ইউজ করা হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা পড়ি যে গ্যাসের গতি এই তত্ত্বের সমবন্টন নীতিটা। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা জানবো, তারপরে পার্ট ওয়াইজ বোঝার চেষ্টা করবো। চলেন সংজ্ঞাতে যাই। বলা হচ্ছে অণুর মোট গতিশক্তি তার সম্ভাব্য সকল ফ্রিডম নাম্বার বা স্বাতন্ত্র্য মাত্রা যাই বলেন এর মধ্যে সমভাবে বণ্টিত হওয়ার নীতিকে বলা হচ্ছে শক্তির সমবন্টন নীতি। বুঝেছেন কিনা জানি না, চলেন এখন বোঝার চেষ্টা করি। বলেছে অণুর মোট গতিশক্তি, একটা যে কোনো অণু, সেই অণুর মোট যে গতিশক্তিটা, এই গতিশক্তি তার সম্ভাব্য সকল স্বাতন্ত্র্য মাত্রা। দেখেন, স্বাতন্ত্র্য মাত্রা কিন্তু আমরা পড়ে আসছি কত প্রকার, 3 প্রকার। একটা অণুর ভিতরে কি থাকবে, স্বাতন্ত্র্য মাত্রা থাকবে। 3 ধরনের স্বাতন্ত্র্য মাত্রা থাকতে পারে। একটা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা, আর একটা হচ্ছে কম্পন স্বাতন্ত্র্য মাত্রা। তাহলে ওই অণুর যে মোট গতিশক্তিটা তার সম্ভাব্য সকল স্বাতন্ত্র্য মাত্রা এর মধ্যে সমভাবে যদি বণ্টিত করে দিই, 3টা যে স্বাতন্ত্র্য মাত্রা ছিল ওই 3টা স্বাতন্ত্র্য মাত্রার ভিতরে যদি সমানভাবে বণ্টিত করে দিই, ওই নীতিকে বলা হচ্ছে শক্তির সমবন্টন নীতি। আশা করি আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝছেন কথাটা। এখন দেখেন, আমরা সেই যে অণুর কথা বলা হচ্ছে, ঠিক আছে, একটা গ্যাসের যে অণুর কথা বলা হচ্ছে, সেই অণুটার যদি দেখেন, ওই যে অণুটা আমরা নিচ্ছি, ওই অণুটা যদি ভি বেগে গতিশীল হয়, আর ওই যে অণুটা নিচ্ছি ওটার ভর কিন্তু কি হবে, এম হবে, ঠিক আছে, ভরটা কি হবে, এম হবে। তাহলে অণুটার ভর এম এবং ওই অণুটা যদি ভি বেগে গতিশীল হয়ে থাকে, সেক্ষেত্রে দেখেন আমরা এই অক্ষটার দিকে খেয়াল করেন, আমরা কিন্তু যে ত্রিমাত্রিক যে অক্ষ নিয়ে আগেও কথা বলেছি, ঠিক আছে। এখন এই অক্ষকে আমরা ধরলাম, আর ভিডিওটা যাতে ছোট হয়, আপনারা জানেন আমি ডিটেলসে পড়াই, এজন্য ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এজন্য আমি লিখে লিখে ভিডিওগুলো বানিয়ে দিই। তাহলে আমরা 3টা অক্ষ নিয়েছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। যেহেতু একটা অণু নিয়েছি, সেই অণুটা কি, সেই অণুটা একটা অণু, তার বেগ কি ছিল, ভি ছিল, তাই না। এখন এই যে ভিটা, যেহেতু আমরা স্বাতন্ত্র্য মাত্রা পড়ার সময় দেখছি যে যে কোনো দিকে এই গ্যাসের অণু কি করতে পারে, ছোটাছুটি করতে পারে। তাই এই যে ভি, এ এক্স অক্ষের সাথে দিকেও যাইতে পারে, ওয়াই অক্ষের দিকেও যাইতে পারে, জেড অক্ষের দিকেও যাইতে পারে। এই জন্য সবার সাথে কিন্তু এখানে ভি যোগ করা রয়েছে, ঠিক আছে। এখন দেখেন, গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই যে পরস্পরের উপর লম্ব অক্ষ, ঠিক আছে। এই যে অক্ষগুলো দেখছেন, এই অক্ষগুলো পরস্পরের সাথে কি আছে, লম্ব আছে। এই যে দেখেন, এই যে অক্ষটা এর উপরে লম্ব, এই অক্ষটা এর উপরে লম্ব, ঠিক আছে। এইভাবে কি হয়, পরস্পর লম্ব অক্ষ। আর যেহেতু এখানে বেগটা কি ছিল, ভি ছিল, সেহেতু লম্ব অক্ষটা আমরা কি লিখতে পারি, যেহেতু আবার ওই যে ভি বেগে যে গ্যাস অণুটা রয়েছে এটা কিন্তু সব অক্ষের দিকে যাইতে পারবে, এই জন্য লম্ব অক্ষ হবে কি, ভি এক্স, ভি ওয়াই এবং ভি জেড। এখন আমরা অক্ষগুলো পড়লাম, এবার এই লম্ব অক্ষের বেগটা কি হয়, লম্ব অক্ষের বেগটা হয়, যেহেতু আমাদের এখানে বেগটা ছিল ভি, সেক্ষেত্রে লম্ব অক্ষের বেগ হবে ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে অক্ষগুলো সবগুলো স্কোয়ার যোগফল হবে, ঠিক আছে। তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, এটা হচ্ছে কি লম্ব অক্ষের বেগ, ঠিক আছে। এখন দেখেন, এই যে একটা হচ্ছে অক্ষটা পাইলাম, বেগ পাইলাম, লম্ব অক্ষের বেগ, এর উভয় পাশে আমাদের কি করতে হবে, হাফ এম দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে। এটা সহজ আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝেন, আর 2-3 বার ট্রাই করলেই আপনারা পারবেন। আর এই টপিকটা কিন্তু অবশ্যই আমি বললাম অণুর গতিশক্তি এবং স্বাতন্ত্র্য মাত্রার সাথে রিলেটেড। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর হচ্ছে আপনারা যারা দেখছেন তাদের কাছে আমি যদি এক কথা বারবার বলি তাহলে কিন্তু বিরক্ত ধরে যাবে, ঠিক আছে। এই জন্যে আমি এক কথা বারবার আর বলতেছি না। তাহলে হাফ এম গুণ করে দিচ্ছি, তাহলে এই যে ভি স্কোয়ারটা রয়েছে, এই ভি স্কোয়ারের সাথে কি করলাম, হাফ এম যোগ করলাম, ঠিক আছে। এই সবগুলোর সাথে আমি
কি করলাম, হাফ এম যোগ করে দিলাম। এখন দেখেন হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা যখন ফিজিক্স পড়ছি হাফ এম ভি স্কোয়ার কী হয়, গতিশক্তি হয়ে থাকে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গতিশক্তির সূত্রে চলে আসবে এবং গতিশক্তিকে আমরা কি লিখি, কে লিখি, অর্থাৎ কাইনেটিক এনার্জি। এখন দেখেন সেই জিনিসটা এর পরবর্তীতে আমাদের লিখতে হবে যে গতিশক্তি কি, কেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি। এখন এই যে আমরা এগুলো লিখলাম, এগুলোর পরিবর্তে এই যে হাফ এম ভি স্কোয়ার, এর পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। আর এখানে কি হাফ এম ভি স্কোয়ার আছে, এটার পরিবর্তেও আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। আর যেহেতু এক্সট্রা বাড়তি থেকে গেছে, এই এক্সট্রা আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো। আবার এর ক্ষেত্রেও কি আমরা লিখতে পারি, কে লিখতে পারি, আর ওয়াইটা আমরা ব্র্যাকেটে দিয়ে দিব, ঠিক আছে। এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে দেখেন প্রথম লাইনে কি ছিল, প্রথম লাইনে ছিল হাফ এম ভি স্কোয়ার, এর পরিবর্তে আমরা শুধুমাত্র কি লিখলাম, কে লিখলাম। তারপরে কি, তার পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার এক্স ছিল, এর পরিবর্তে আমরা কি লিখলাম, কে ব্র্যাকেটে এক্স লিখলাম। তারপরে কে ওয়াই প্লাস কে জেড। আশা করি এই জায়গাটা আপনারা বুঝছেন। এটা কি, এটা হচ্ছে গ্যাসের গড় গতিশক্তি, ঠিক আছে। এটা কি, গ্যাসের গড় গতিশক্তি, যেহেতু তিনটা অক্ষের মধ্যে কি সমানভাবে বণ্টিত করেছে, হ্যাঁ, তাহলে যে শক্তিটা ছিল সেই শক্তিটা পুরাপুরি কিন্তু এই জায়গায় চলে আসলো, ঠিক আছে। এইটা হচ্ছে গতিশক্তি, সেটা শুধুমাত্র ওই গ্যাসের অণুর ভিতরে ছিল সেটার গতিশক্তি। আর যেহেতু সমানভাবে অক্ষের ভিতরে বণ্টিত করে দিছে সবগুলোর ভিতরে, এইগুলো যদি যোগ করা হয় তাহলে এই শক্তিটাই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝছেন। এখন দেখেন এই যে সমীকরণটা আমরা পাইলাম, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রেখে দিলাম। এখন দেখেন এই যে গ্যাসের যে অণুগুলো রয়েছে, এখানে এই অণুগুলো কিন্তু চারিদিকে ছোটাছুটি করবে। অর্থাৎ আপনি যদি একটা পাত্রের ভিতরে গ্যাস রেখে দেন, এই গ্যাস কিন্তু কি এক জায়গায় বসে থাকবে, থাকবে না, কিন্তু এই গ্যাস চারিদিকে কি করবে, এভাবে ছোটাছুটি করবে। এখন কোন দিকে ছোটাছুটি করবে এটা তো আমরা বলতে পারি না, তাই না। তাহলে যে কোনো দিকে যেহেতু গ্যাস অণুগুলো ছোটাছুটি করে, তাই বিশেষ কোনো দিক নেই, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে ভিটা, এই ভি কিন্তু, এই যে ভি, সে কিন্তু কোন দিকে যাইতে পারে, এক্স অক্ষ হয়ে যাইতে পারে, ওয়াই অক্ষেও যাইতে পারে, জেড অক্ষেও যাইতে পারে। যেহেতু ও কি করতে পারে, চারিদিকে ছোটাছুটি করতে পারে, সেহেতু আমরা শুধু একটা অক্ষ নিয়ে বলতে পারি না যে এটা শুধুমাত্র এক্স অক্ষের দিকে যাবে। যেহেতু এখানে তিনটা অক্ষই রয়েছে, এই হচ্ছে অণুটা 3 অক্ষ দিকেই যেতে পারে। আর এটা কি সমানভাবেই যাবে কিন্তু, ঠিক আছে, যেহেতু সমবন্টন নীতি বলছে, অর্থাৎ সমানভাবেই যাবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে সব দিকে যেহেতু যাবে, সেহেতু কি হয়ে যাচ্ছে, এই যে ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার সমান সমান ভি জেড স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ সব দিকে কীভাবে সমানভাবে এই যে অণুটা গতিশীল হবে, অর্থাৎ ছোটাছুটি করতে পারবে। এখন এই যে জিনিসটা পাইলাম, আমরা যে প্রথম সমীকরণে কি করলাম, সবার সাথে হাফ এম গুণ করছিলাম, এখানেও এসেও আমরা সেম জিনিসটা করব, যে হাফ এমটা আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে দেখেন আমি সবার সাথে কিন্তু এই যে এর সাথে হাফ এম গুণ করছি, এর সাথে হাফ এম গুণ করছি, এর সাথেও কি করছি, হাফ এম গুণ করছি। এখন দেখেন এই হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, কে বা কাইনেটিক্যাল এনার্জি লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের এই এক্সট্রা থাকছে, এই এক্সট্রা কিন্তু আগের মতন এক জায়গায় মানে পাশে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই সেমভাবে এটা কি পাইলাম, এটা হচ্ছে সমীকরণ 2 পাইলাম। এখন দেখেন এটা পাইছি সমীকরণ 1, এটা পাইছি সমীকরণ 2। এখন এই সমীকরণ 1 এবং 2 নম্বর হতে দেখা যাচ্ছে যে একটি অণুর গড় গতিশক্তি, অর্থাৎ এখানে একটা অণু ছিল, তার গড় যে গতিশক্তিটা, এই গড় গতিশক্তি পরস্পর লম্বভাবে অবস্থিত এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষের উপাদানের যোগফলের সমান হচ্ছে। এবার দেখেন খেয়াল করেন, এই যে আমরা এখানে মাত্র একটা গ্যাসের অণু রাখছিলাম, তাই না। এটার ভিতরে যে গতিশক্তি ছিল, এর ভিতরে মনে করেন কে পরিমাণের গতিশক্তি ছিল, মানে কে পরিমাণের কাইনেটিক্যাল এনার্জি পরিমাণের গতিশক্তিটা ছিল, সেটা কি হয়েছে, এই এক্স অক্ষ হয়ে যাইতে পারে, সে ওয়াই অক্ষেও যাইতে পারে, জেড অক্ষেও যাইতে পারে, তাই না। গিয়ে সব অক্ষে গিয়ে কি পরিমাণে গেছে, এই পর্যন্তই গেছে, তাই না। তাহলে এই কথাটাই বলতেছে যে যে আমার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে অণুর গড় গতিশক্তি, এই অণুর যে গড় গতিশক্তিটা ছিল, ঠিক আছে, সেটা কি, এই যে এটাই কিন্তু গড় গতিশক্তি, অর্থাৎ কে কি হয়েছে, তিনটা অক্ষের মধ্যেই কি হয়েছিল, বিভক্ত হয়েছিল। এটা কি হলো, অণুর গড় গতিশক্তি হলো। এই গড় গতিশক্তিটা পরস্পর লম্বভাবে অবস্থিত। এখন দেখেন এখানে যে পরস্পর লম্বভাবে অবস্থিত যে অক্ষগুলো ছিল, এই অক্ষগুলোর কি হচ্ছে, তিনটি অক্ষের উপাদানের যোগফলের, এখানে উপাদান কি কি ছিল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এদের কি যোগফলের সমান হচ্ছে, তাই না। এখানে কি হয়েছিল, যোগফলের কি হচ্ছিল, সমান হচ্ছিল।
আশা করি এই জায়গাটা আপনারা বুঝছেন। এবার দেখেন গ্যাসের গতিতত্ত্ব হতে পায় একটি অণুর গতিশক্তি। আমি বলছি এই টপিকটা কিন্তু গ্যাসের অণুর মানে গতিশক্তির সাথে সম্পর্কিত। এই যে আমরা এখানে পড়ছিলাম যে গতিশক্তি কি একটি অণুর গতিশক্তি কি ছিল KE ইকুয়াল টু 3/2 RT ছিল না? তাই বলছে এখানে দেখেন একটি অণুর গতিশক্তি কি হয় 3/2 RT কিন্তু, ঠিক আছে। এই গতিশক্তি কি? গতিশক্তি কিন্তু KE, ঠিক আছে, যেটা এখানে আমাদের এইভাবে লেখা হয়েছে যে K ইকুয়াল টু 3/2 RT। এখানে কিন্তু এই যে শুধুমাত্র গতিশক্তি দিয়েছেন, আপনারা এখানে ই কি দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার দেখেন এই যে তিনটা একটা অণুর গতিশক্তি যদি এটা হয়ে থাকে, তাহলে এই অণুর গতিশক্তি তো তিনটা অক্ষ বরাবর গেছে, তাই না? এই তিনটা অক্ষ বরাবর গেছে না? তাহলে দেখেন তিনটা অক্ষ যেহেতু ছিল, তাহলে দেখেন তিনটা অক্ষের মধ্যে যদি ভাগ হয়ে যায়, তাহলে এটা এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, হ্যাঁ। সেক্ষেত্রে দেখেন এখানে একটা উপাদানের ভিতরে কতটুকু যাবে, তাহলে তিনটা উপাদানের ভিতরে যদি হচ্ছে মানে একটি অণুর গতিশক্তি যদি এত হয়, তাহলে এটা যদি 3 ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেক উপাদানের সংখ্যা কত হয় বলেন তো? হাফ KT হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই আমাদের বের করতে হবে যে একটা অণুর মোট গতিশক্তি ছিল কি এতটা, আর এই যে এখানে প্রত্যেকটা উপাদান ছিল যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, প্রত্যেক অক্ষে কতটুকু করে গেছে, প্রত্যেক অক্ষে গেছে এই হাফ KT পরিমাণের হচ্ছে গতিশক্তি গেছে। এটাই হচ্ছে সমানভাবে যদি ভাগ করে দেন, তা আপনারা যে দেখেন 3 ভাগে যদি এটা ভাগ করে দেন আপনারা, এই যে হচ্ছে কেটি করে এইভাবে যদি আপনারা ভাগ করে দেন, তাহলে দেখবেন এখানে 3/2 এখানে চলে আসে। এখানে আরটা একটা ধ্রুবক, কেউ কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে। তাই এখানে এর বদলে কে লেখা হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনারা যদি এটা আপনারা এইভাবে কি করেন, যোগ করে লসাগু করেন, তাহলে কিন্তু 3/2ই হবে, হ্যাঁ। তারপর RT। আশা করি এই জায়গাটা আপনারা বুঝছেন। তাহলে মূল কথা হচ্ছে কি, মূল কথা হচ্ছে আমাদের একটা অণুর গতিশক্তি, আমাদের যে স্বাতন্ত্র্য মাত্রাগুলো ছিল, ওই স্বাতন্ত্র্য মাত্রার ভিতরে, অর্থাৎ 3 ধরনের স্বাতন্ত্র্য মাত্রা ছিল, আমরা 3টা অক্ষ ইউজ করছিলাম। সেই 3টা অক্ষের মধ্যে বা স্বাতন্ত্র্যতা মাত্রার ভিতরে যদি সমানভাবে বণ্টিত করে দিই, তাহলে সেটা কি হবে? সমবন্টন নীতি হবে। অর্থাৎ একটা অণুর গতিশক্তি যদি 3/2 RT হয়, তাহলে প্রত্যেকটা পাশে কতটুকু করে যাবে? প্রত্যেকটা উপাদান, যেহেতু এগুলো কি হচ্ছে? উপাদান হচ্ছে, প্রত্যেকটাই কি যাবে? হাফ কি যাবে? KT পরিমাণের শক্তি যাবে। এখানে যাবে হাফ KT পরিমাণের, এখানেও যাবে কি? হাফ KT পরিমাণের, এখানেও যাবে কি? হাফ KT পরিমাণের, ঠিক আছে। এই তিনটা মিলে কি হচ্ছে? একটা অণুর মোট গতিশক্তি 3/2 RT। আশা করি আপনারা বুঝছেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা যদি পেজ থেকে ভিডিওটা দেখেন, তাহলে বিএসসি হচ্ছে রসায়ন পেজটাকে ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন ভিডিও বানানোর উৎসাহ আমাকে যোগাবেন, ঠিক আছে। তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।